নমস্কার, কালিদাস অধিকারী আমার নাম। আমি ডক্টর বি.আর. আম্বেদকর কলেজের ছাত্র, কুলতলি থানার অন্তর্গত। আমি রবীন্দ্র জন্মজয়ন্তী সম্পর্কে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে আরও কিছু কথা আপনাদের সামনে বলার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি। বিএ ফোর্থ সেমিস্টার পল সায়েন্স অনার্সের ছাত্র, আমার গুরু মধুসূদন হাউলি এবং আমার শিক্ষার্থী পত্রলেখা সেন, বিশারি দে। এরা আমাদের এই তথ্য পেতে যথোপযুক্ত সাহায্য করেছেন। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি। বাংলা সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ বলে যদি কেউ থেকে থাকেন, তাহলে সেটা অবশ্যই আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা অসাধারণ সব কবিতা ও গান আজও প্রত্যেকটা বাঙালির সমানভাবে মন কাড়ে। তিনি শুধু একজন শ্রেষ্ঠ গল্পকারই ছিলেন না, সেই সাথে ছিলেন একজন ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় 7ই মে 1861 সালে পশ্চিমবঙ্গের কলকাতা শহরে অবস্থিত জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তার বাবার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি কিনা ব্রাহ্মণ সমাজের একজন ধর্মগুরু, এবং তার মায়ের নাম ছিল সারদা সুন্দরী দেবী। তুমি হয়তো জেনে এটা অবাক হবে যে রবীন্দ্রনাথ কিন্তু তার বাবা মায়ের 14তম সন্তান ছিলেন। তার সকল ভাই ও বোনদের নাম ছিল যথাক্রমে দ্বিজেন্দ্রনাথ, গণেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, হেমেন্দ্রনাথ, বীরেন্দ্র, সৌদামিনী, যতীন্দ্রিত, সুকুমারী, পূর্ণেন্দ্র, শরৎকুমারী, বারণকুমারী, সোমেন্দ্র, বুধেন্দ্র ও গগেন্দ্রনাথ। এরপর 1875 সালে যখন রবীন্দ্রনাথ মাত্র 14 বছর বয়স, তখন তার মায়ের অবশেষে মৃত্যু ঘটে। স্ত্রীর মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর ও বেশি
জোড়াসাঁকোর বাড়িতে থাকতেন না। দেশভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময়ই কলকাতার বাইরে তিনি অতিবাহিত করতেন। এর ফলে ছোট্ট রবীন্দ্রনাথ শৈশব জীবন ভৃত্যদের অনুশাসনে কেটেছিল। ছোটবেলায় রবীন্দ্রনাথ কলকাতার বিভিন্ন স্কুলে কিছু দিনের জন্য পড়াশোনা করেন, যেই স্কুলগুলোর নাম ছিল ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েন্ট। কিন্তু এতগুলো নামি স্কুলে পড়ার পরেও তিনি কোনো স্কুলে বেশি দিন টিকতে পারেননি। এর পিছনে অবশ্য প্রধান কারণ ছিল তার স্কুল শিক্ষার প্রতি অনীহা। জানা যায়, স্কুলের চার দেওয়ালের বদ্ধ পরিবেশের ছাত্র ছাত্র পড়ানোর এই রীতিনীতি তাকে মোটেই পড়াশোনা শেখার প্রতি আকৃষ্ট করত না। এই জন্যই পরে বাড়ির খোলা পরিবেশে পড়ানোর জন্য গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তার এই অদ্ভুত আচরণের উদ্ভব হয় তার প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই। শোনা যায়, ছেলেবেলায় জোড়াসাঁকোর বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটির বাগান বাড়িতে প্রকৃতির পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সেই সময় প্রকৃতি ছিল যেন তার জীবনের প্রধান আকর্ষণের বিষয়। এরপর 1878 সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে ব্রাইটনের একটি পাবলিক স্কুলেও ভর্তি হন তিনি। তারপর 1879 সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইন নিয়ে পড়াশোনা শুরু করেন। কিন্তু সাহিত্য চর্চার প্রতি আকর্ষণে কারণে তিনি সেই পড়াশোনা আর শেষ করতে পারেননি। ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসার পর অবশেষে 1883 সালে 9 ডিসেম্বর তারিখে রবীন্দ্রনাথ বিয়ে হয় বেণীমাধব রায়চৌধুরী নামে ঠাকুরবাড়ির এক অর্ধস্তন কর্মচারীর কন্যা ভবতারিণীর সঙ্গে। বিয়ের সময় ভবতারিণী পুনরায় নামকরণ করা হয় এবং তার নাম পাল্টে রাখা হয় মৃণালিনী দেবী। পরবর্তীকালে এই মৃণালিনী দেবী
ও রবীন্দ্রনাথের মোট 5 সন্তান হয়। তাদের নাম ছিল মাধুরীলতা, রতীন্দ্রনাথ, রেণুকা, মীরা এবং সমীন্দ্রনাথ। কিন্তু দুর্ভাগ্যবশত এদের মধ্যে অতি অল্প বয়সেই রেণুকা ও সমীন্দ্রনাথ মারা যায়। ভারতীয় পত্রিকায় 1877 সালে মাত্র 16 বছর বয়সে রবীন্দ্রনাথ কয়েকটা গুরুত্বপূর্ণ রচনা প্রকাশ করেন। সেগুলি ছিল ভানু সিং ঠাকুরের প্রবাবলী অর্থাৎ পদাবলী, মেঘনাদ বধ কাব্যের সমালোচনা, আর ভিকারিণী ও করুণা নামে দুটো সুন্দর ছোট্ট গল্প। এরপর 1878 সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কবিকা কাহিনী। এছাড়াও পরে তিনি রচনা করেছিলেন সন্ধ্যা সঙ্গীত নামক আরেকটি কাব্যগ্রন্থ। নির্ঝরের স্বপ্নভঙ্গ নামে লেখা তার সেই বিখ্যাত কবিতা এই কাব্যগ্রন্থের অন্তর্গত ছিল। এরপর একে একে সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থ রচনার পর তিনি প্রভাত সঙ্গীত, মানসী, সোনার তরী, চিত্রা আরও কতগুলি প্রভৃতি কাব্যগ্রন্থ প্রকাশ করেন। রবীন্দ্রনাথের সর্বাপেক্ষা সুপরিচিত গ্রন্থ হল গীতাঞ্জলি, যেটা ইংলিশ ভার্সনে আমরা বলে থাকি সং অফারেনিং, যেটার জন্য তিনি সারা বিশ্বের বিশাল জনপ্রিয়তা পান। আর এই কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 অর্থাৎ 1913 সালে নোবেল পুরস্কার ও অর্জন করেছিলেন। তিনি ছিলেন এমন একজন প্রতিভাবান সাহিত্যিক যার হাতেই বাংলা প্রবন্ধ রচনা, কবিতা, ছোট গল্পে বিপুল প্রয়াস ঘটে। তার এইসব সাহিত্যকর্মের মাধ্যমে তৎকালীন সমাজ, রাষ্ট্রনীতি, ধর্ম, ইতিহাস, ভাষাতত্ত্ব, ছন্দ, সঙ্গীত ইত্যাদি নানা বিষয় সম্পর্কে স্পষ্টভাবে ধারণা পাওয়া যায়। তিনি কিন্তু শুধু কবিতা, গান, নাটক, ছোট গল্প কিংবা উপন্যাস লেখার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। বিভিন্ন জীবনীমূলক ও ভ্রমণ কাহিনী লেখাতে তিনি ছিলেন সমানভাবে পটু। তার বিখ্যাত কিছু আত্মকথামূলক গ্রন্থ হল জীবন স্মৃতি 1912, ছেলেবেলা আত্মপরিচয় 1943। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অনেক বছর আগে বোলপুরের শান্তিনিকেতনে এক বিশাল জমি কেনেন। সেখানে তিনি 1888 সালে একটা আশ্রম ও 1891 সালে একটা ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। বাবার সেই কেনা জমিতে রবীন্দ্রনাথ ঠাকুর একটা শিক্ষাকেন্দ্র তৈরি করতে চেয়েছিলেন। তাই প্রথমে
তিনি সেখানে প্রতিষ্ঠা করেন পাঠ্যভবন নামে একটা স্কুল, যেটা বাকি সব স্কুলের থেকে বেশ আলাদা ছিল। কারণ সেই স্কুল ছিল সম্পূর্ণ খোলা আকাশের নিচে একটা গাছের তলায়। পরে 1913 সালে নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি সেই স্কুলকে আরও বিস্তৃত করার উদ্দেশ্যে সেটাকে একটা বিশ্ববিদ্যালয়ের পরিণত করেন, যেটার পরবর্তীকালে নাম রাখেন তিনি বিশ্বভারতী, যা 1921 সালে প্রতিষ্ঠিত করা হয়। সমাজের পিছিয়ে পড়া মানুষদের শিক্ষাদানের উদ্দেশ্যে তিনি আবার 1924 সালে আরেকটি শিক্ষাকেন্দ্রের প্রতিষ্ঠা করেন, যেটা ছিল শিক্ষা সত্র। তিনি এই প্রতিষ্ঠান মাত্র 7 জন শিক্ষার্থীকে নিয়ে শুরু করেছিলেন। জীবনাবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর মোট 12 জন বিদেশ ভ্রমণ করেন, মোট 12 বার। তিনি মোট 5টি মহাদেশ, 30টি বেশি দেশ ভ্রমণ করেন 1878 সালে থেকে 1932 সালের মধ্যে। 1920 থেকে 1921 সাল নাগাদ আবার ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান তিনি। 1924 সালে রবীন্দ্রনাথ যান চীনের সফরে। তারপর সেখান থেকে জাপানে গিয়ে সেখানে জাতীয়তাবাদ বিরোধী বক্তৃতা দেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ সহ তার 4 সঙ্গীতকে নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া সফরে গিয়েছিলেন 1927 সালে। তারপর তিনি একে একে ভ্রমণ করেন সুইজারল্যান্ড, সোভিয়েত রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইরাক ও পারস্য প্রভৃতি দেশে। 1934 সালে শ্রীলঙ্কা যাত্রাই ছিল কবিগুরুর শেষ বিদেশ যাত্রা। মাত্র 8 বছর বয়স থেকেই তিনি কবিতা লেখেন। তিনি চিরাচরিত শিক্ষা ব্যবস্থাকে একদম তুচ্ছ মনে করতেন এবং সেই চিরাচরিত শিক্ষার অধীনে থেকে পড়তে ভালোবাসতেন না। তিনি ভারতীয় সাহিত্য ও কলার বিপ্লবের উদ্দেশ্যে বাংলার নবজাগরণ আন্দোলনের গুরু ছিলেন। তার সাথে পৃথিবীর বিখ্যাত জার্মান বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইন, আলবার্ট কি আইনস্টাইন, বিখ্যাত সিনেমা পরিচালক সত্যজিৎ রায় রবীন্দ্রনাথের সাহিত্যিক কর্মকাণ্ডে বিশেষভাবে প্রভাবিত হন। পথের পাঁচালী,
সিনেমায় পরিচিতি সেই ট্রেনের দৃশ্য আসলে কবিগুরু রচিত চোখের There's no internet connection at the moment. বালিতে বর্ণিত একটা ঘটনার থেকে অনুপ্রাণিত ছিল। 1940 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাকে শান্তিনিকেতন আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ডক্টরেট অফ লিটারেচার সম্মানে ভূষিত করেন। বিদেশে তার রচিত গীতাঞ্জলি কাব্য বিশেষ জনপ্রিয়তা পায়। সেই সুবাদে তাকে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। 1955 সালে তিনি তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধি পান। কিন্তু 1919 সালে ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর তিনি সেই উপাধি ত্যাগ করেন। 1930 সালে রবীন্দ্রনাথের আঁকা একটা ছবি প্যারিস ও লন্ডন প্রদর্শিত। রবীন্দ্রনাথ ঠাকুর জাপানের ড্রাটিংটন হল স্কুলে সহ প্রতিষ্ঠাতা ছিলেন। 7ই মে 1961 সালে ভারতীয় ডাক বিভাগ সম্মান জ্ঞাপনের উদ্দেশ্যে তার ছবি দেওয়া একটা ডাক টিকিট প্রকাশ করে। জীবনের শেষ কিছু বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ধারাবাহিকভাবে শারীরিক অসুস্থতার শিকার হন। রোগ যেন তাকে কিছুতেই ছাড়তেই চাইছিল না। দুবার তো তিনি এমন অসুস্থ হন যার জন্য তাকে বহুদিন বিছানায় শয্যাশায়ী অবস্থায় পড়ে থাকতে হয়। জানা যায় 1937 সালে কবি একবার অচৈতন্য হয়ে আশঙ্কাজনক অবস্থায় শিকার হন। যদিও তিনি সেই সময় সেবার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছিলেন ঠিকই, কিন্তু 1940 সালে আবার গুরুতর অসুস্থ হওয়ার পর তিনি আর সেরে উঠতে পারেননি। অবশেষে দীর্ঘ রোগভোগের পর 1941 সালের 7ই আগস্ট তারিখে জোড়াসাঁকোর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় 80 বছর। এখানে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী সম্পর্কে আমার বক্তব্য এখানে আমি সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।